অলরেডি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিবেইনার। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের সি ইউনিটের এক্সাম অনুষ্ঠিত হয়েছে। এই এক্সামের ইংলিশ অংশের সমাধান নিয়ে তোমাদের সামনে আমি আসছি, তোমাদের সবারই সুপরিচিত সজীব ভাইয়া। সো তাহলে আর দেরি না করে চলো আমরা শুরু করি। সো অ্যাট ফার্স্ট আমাদের যে কোশ্চেনটা এসেছে সেটা হচ্ছে যে হোয়াট ড্যাশ ইফ ইউ হ্যাড নট গন টু স্কুল। এটা এসেছে আমাদের কোথা থেকে? কন্ডিশনাল থেকে। সো এটা আমরা কীভাবে সলভ করতে পারি দেখো। সো আমরা জানি ইফযুক্ত ক্লসের পরে, মানে ইফযুক্ত ক্লসে যদি সাবজেক্টের পরে হ্যাড প্লাস V3 থাকে, দেখো আমরা জানি যদি আমাদের ইফযুক্ত ক্লসের সাবজেক্টের পরে হ্যাড প্লাস V3 যদি থাকে তাহলে আমরা যে কাজটা করি কি, আমরা ইফ ব্যতীত ক্লসে আমরা করি কি, যে সাবজেক্টের পরে আমরা উড হ্যাভ বা মাইড হ্যাভ এরপরে V3 বসিয়ে ফেলি। সো এটা যদি আমরা বসাতে চাই তাহলে আমরা খেয়াল করে দেখব আমাদের চারটা অপশনের মধ্যে জাস্ট আমাদের বি নাম্বার অপশন এবং সি নাম্বার অপশনে উড হ্যাভ প্লাস V3 আছে। এগুলো ছাড়া কিন্তু আমাদের এ এবং ডি নাম্বার অপশনে কোনো কিছুই নাই, মানে উড হ্যাভ জিনিসটা নাই। তাহলে আমাদের এ হচ্ছে না, আমাদের ডিও হচ্ছে না, আমাদের বি এবং সি এর মধ্যে আমাদের অ্যান্সার আছে। একটু খেয়াল করে দেখি, এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে ব্যাপারটা হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্সন হয়। ইনভার্সন মানে কি, যে আসলে WS ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব আসে এবং এরপরে সাবজেক্ট বসে। তাহলে এই জিনিসটা কোন অপশনটা আমাদেরকে মেনটেন করতেছে? আমরা খেয়াল করে দেখলাম আমাদের এই যে দেখো আমাদের সি নাম্বার অপশনে যেটা হয়েছে, যে দেখো এই যে ওয়ার্ডের পরে আমাদের কি উড আছে, ওয়ার্ডের পরে আমাদের কি আছে, আমাদের উড আছে। এই যে আমাদের উড, দেখো ওয়ার্ডের পরে আমাদের কি উড চলে আসছে, মানে অক্সিলারি ভার্ব চলে আসছে। এরপর আমাদের সাবজেক্ট হচ্ছে ইউ, তারপর দেখো আমাদের বাকি অংশটুকু আছে। তাহলে আমাদের এইটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। কারণটা কি দেখলা, যে আসলে আমাদের বি নাম্বারটা আমরা খেয়াল করে দেখলাম এই ওয়ার্ডের পরে সাবজেক্ট চলে আসছে। আমাদের ব্যাপারটা ছিল যে আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে WS ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে আমাদের সাবজেক্ট বসবে, যেটা আমাদের বিটা মেনটেন করতেছে না। দেখা গেছে WS ওয়ার্ডের পরে আমাদের সাবজেক্ট চলে আসছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা চলে আসি আমাদের 14 নম্বর কোশ্চেনটাতে। 14 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলতেছে? 14 নম্বর কোশ্চেনটা বলতেছে দ্য ফক্স ইভেন দো ইট ড্যাশ জাম্পড ওভার দ্য ডগ। এখন এইটার অ্যান্সার আমাদের এখানে কি হবে? সো এই জন্য আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের জাম্পটাতে একটু খেয়াল করে দেখি। জাম্পড, এই জাম্পটা কি দেখো, জাম্পটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স। জাম্পটা কি? জাম্পটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স। এটা দেখে আমরা বুঝতে পারি এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। তাহলে এই অংশটুকু, এই গ্যাপের অংশটুকু আমাদের কি পাস্টে রাখতে হবে। সো আমরা খেয়াল করে দেখি আমাদের অপশনের মধ্যে বি নাম্বারে দিয়ে রাখছে প্রেজেন্টে, তাহলে বি নাম্বারটা আমাদের আগেই বাদ। তাহলে আমাদের এ সি ডির মধ্যে অ্যান্সার আছে। এখন আমাদের ডি নাম্বারটা আবার অ্যান্সার হবে না। কেন অ্যান্সার হবে না? আমরা জানি সাবজেক্টের পরে নন ফাইনাইট ভার্ব বসে না। ইনজুরিংটা হচ্ছে কি? ইনজুরিংটা হচ্ছে আমাদের কি? ইনজুরিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটা কোন ভার্ব? নন ফাইনাইট ভার্ব। আমরা জানি সাবজেক্টের পরে কখনো আমাদের কি নন ফাইনাইট ভার্ব বসে না। ইনজুরিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্টের পরে যেহেতু নন ফাইনাইট ভার্ব বসে না, তাহলে আমাদের ডি নাম্বারটা অ্যান্সার হচ্ছে না। এখন আমাদের এ অ্যান্সার, হয় আমাদের এ অ্যান্সার অথবা আমাদের সি অ্যান্সার, হয় আমাদের এ অ্যান্সার অথবা আমাদের সি অ্যান্সার। এখন আমাদের কোনটা অ্যান্সার হবে? এখন এই যে ইনজুরি যে ব্যাপারটা একটু খেয়াল করে দেখো, যে ইনজুর্ড, এখন ইনজুর্ড কি কেউ ইচ্ছাকৃতভাবে হয়? একা একা হইতে পারে? তা কোনো মাধ্যমে হতে পারে বা কারো কর্তৃক হতে পারে। তাহলে এখানে প্যাসিভ একটা ব্যাপার আছে। ইনজুরি কেউ কিন্তু একা একা হয় না, ঠিক না? তাহলে প্যাসিভের একটা ব্যাপার আছে। তাহলে প্যাসিভের ব্যাপার হলে আমাদের যেটা হয়, আমাদের এ নাম্বারটা হচ্ছে না। এ নাম্বারটা অ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্স, আর সি নাম্বারটা হচ্ছে প্যাসিভ সেন্স। ইনজুরিটা হচ্ছে প্যাসিভ সেন্স, এই জন্য আমাদের সি নাম্বারটা অ্যান্সার। আমাদের তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? সি নাম্বারটা, ওয়াজ ইনজুর্ড হবে। কি হবে? ওয়াজ ইনজুর্ড। এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনটাতে। সো নেক্সট কোশ্চেনে যেটা হচ্ছে আমাদের আওয়ার কান্ট্রি সাইড ইজ ডিসঅ্যাপিয়ারিং অ্যাট অ্যান ড্যাশ রেট। আচ্ছা, সো এটা দেখেই বোঝা যাচ্ছে আমাদের একটা কল কোশ্চেন আছে। সেটা কীরকম? সেটা হলো যে অ্যাট অ্যান অ্যালার্মিং রেট। এটা আসলে তেমন করে বোঝানোর কিছুই নেই, এটা তোমরা সবাই জানো। অ্যালার্মিং রেট মানে কি, যে আসলে জ্যামিতিক হারে, কি হারে? জ্যামিতিক হারে। একটা হচ্ছে গাণিতিক হারে আর একটা হচ্ছে জ্যামিতিক হারে। ব্যাপারটা কীরকম? গাণিতিক হারে মানে কি একটু সামান্য সামান্য পরিমাণে বাড়তেছে, কিন্তু জ্যামিতিক হারটা কিন্তু ওই রকম না। জ্যামিতিক হারটা কি খুব বেশি পরিমাণে।
এইরকম একটা ব্যাপার। যাদের ম্যাথ ছিল তারা কিন্তু ভালোই বুঝো। সো আমরা জানি অ্যালার্মিং রেটটা হচ্ছে কি খুব জ্যামিতিক হারে, মানে বিশাল পরিমাণে, পরিমাণটা আসলে কি নর্মাল না, ভালো পরিমাণে, বোঝা গেছে? সো অ্যাট অ্যালার্মিং রেট এটা আসলে ফিক্সডই বলা যায়, এটা কলোকেশনের একটা ব্যাপার আছে, এইটা এখানে হচ্ছে। সো এটা আমরা জানি, সো এটা আমাদের সি নাম্বারটাই হবে অ্যালার্মিং রেট, বাকিগুলো আসলে যাচ্ছে না। এরপর আমরা চলে আসি আমাদের 16 নাম্বারটা, এটা আমাদের আসছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে। সো এখানে যেটা বলছে বাম্পড, কি বলছে বাম্পটের পরে একটা গ্যাপ দেওয়া আছে, এবং আমাদের কাছে জানতে চাচ্ছে যে এই গ্যাপের মধ্যে আমাদের কোন প্রেপোজিশনটা হবে। সো আমরা একটু খেয়াল করে দেখি এই বাম্পটের পরে আমরা জানি বাম্পের পরে আমরা ইনটু প্রেপোজিশন ইউজ করি। এই বাম্প ইনটু মানে কি, যে আসলে হঠাৎ কারোর সাথে সাক্ষাৎ করা, হঠাৎ কারোর সাথে দেখা হয়ে যাওয়া, তখন আমরা বাম্প ইনটু প্রেপোজিশনটা ইউজ করি, ঠিক আছে? যে আসলে হঠাৎ কারোর সাথে সাক্ষাৎ হয়ে গেল, সাডেনলি কারোর সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, তখন আমরা বাম্প ইনটু এই কথাটা বলি। তাহলে আমাদের যেটা হচ্ছে বাম্প ইনটুটা কোথায় আছে, আমাদের সি নাম্বারটাতে আছে, তাহলে সি নাম্বারটাই আমাদের অ্যান্সার। এরপরে আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনটাতে, এটা হচ্ছে 17। সো হি ওয়াজ লুকিং ফর এ জব ড্যাশ দ্য এন্ড হি গট ওয়ান। আচ্ছা, সো এই কোশ্চেনটা এই ইন দ্য এন্ড হবে নাকি অ্যাট দ্য এন্ড হবে, এই টাইপের কোশ্চেনটা তোমাদের গত বছর আসছিল, গত বছর আমি এটা সলভ করিয়েছিলাম। সো সেম কোশ্চেনটা এবার চলে আসছে। সো ইন দ্য এন্ড হবে নাকি অ্যাট দ্য এন্ড হবে, এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। সো আমরা একটা জানি যে অ্যাট দ্য এন্ড, কি বললাম, অ্যাট দ্য এন্ড। আচ্ছা, অ্যাট দ্য এন্ড, আরেকটা কি ইন দ্য এন্ড, এই দুইটা জিনিস। আচ্ছা, এই দুইটা জিনিস। এখন যেটা হচ্ছে অ্যাট দ্য এন্ড আসলে যেটা হয় স্পেসিফিক, কি বললাম, স্পেসিফিক একটা টাইম থাকবে অথবা লোকেশন থাকবে বা একটা প্লেস থাকবে, তখন অ্যাট দ্য এন্ড কথাটা ইউজ করা হয়। আর ইন দ্য এন্ড কখন ইউজ করা হয়, আসলে ইন দ্য এন্ড কখন ইউজ করা হয়, এটা মিনিংটা বললে তোমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। ইন দ্য এন্ড মানে হচ্ছে ফাইনালি, কি বললাম, এটা মানে হচ্ছে ফাইনালি বা আফটার এ লং টাইম বা অবশেষে, এরকম জিনিস বোঝায়, বাংলায় অবশেষে বলে। আচ্ছা, সো আমরা এটা খেয়াল করে দেখি। সো আমরা যেটা বলছি অ্যাট দ্য এন্ড দ্বারা স্পেসিফিক টাইম বা লোকেশন বোঝায়। আমরা যদি বলি অ্যাট দ্য এন্ড অফ জানুয়ারি, মানে জানুয়ারির শেষ অংশে, সো এই অ্যাট দ্য এন্ডের পরে অবভিয়াসলি একটা সময়ের কথা উল্লেখ থাকবে। যেমন আমি যদি বলি, দেখো, অ্যাট দ্য এন্ড অফ জানুয়ারি, মানে কি জানুয়ারির শেষে, বুঝে গেছে? সো অবশ্যই অ্যাট দ্য এন্ডের পরে হয় আমাদের এখানে যেটা হচ্ছে একটা টাইম থাকবে অথবা একটা লোকেশন থাকবে। কি থাকবে, একটা লোকেশন, মানে একটা জায়গা দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি বলি, দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিল্ড, মানে মাঠের শেষে। দেখো, ফিল্ডটা কি আমাদের একটা প্লেস না বা লোকেশন না? আমরা বলতেছিলাম কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিল্ড, মানে কি এই মাঠটার শেষে, এই কথা বলছিলাম। আবার কি বললাম, যে আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য জানুয়ারি, মানে জানুয়ারির শেষে। তাহলে যেটা হচ্ছে অ্যাট দ্য এন্ডের পরে অবশ্যই আমাদের একটা স্পেসিফিক সময় লাগবে অথবা স্পেসিফিক একটা জায়গা লাগবে। কিন্তু খেয়াল করে দেখো তো, এই জায়গাটা এই দ্য এন্ডের পরে এইরকম কোনো আমাদের টাইম বা লোকেশন আছে? অ্যান্সার কি হবে, যে নাই। তাহলে আমাদের যেটা হচ্ছে, আমাদের এখানে অ্যাট দ্য এন্ড হবে না, আমাদের ইন দ্য এন্ড হবে, যেটা আছে আমাদের ডি নাম্বারটাতে। তার ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপর আমরা চলে যাই। ও আচ্ছা, আরেকটু বলি, তোমাদের বাংলা মিনিংটা বলি, যে আসলে হি ওয়াজ লুকিং ফর এ জব, ইন দ্য এন্ড হি গট ওয়ান। মানে সে আসলে জব খুঁজছিল, ইন দ্য এন্ড মানে অবশেষে সে একটা জব পেল। বাংলা মিনিংটা এইরকম। এরপর আমরা চলে আসি আমাদের 18 নম্বর কোশ্চেনটাতে। এটা কি বলতেছে, এটা আমাদের বলছে হাউ ডু ইউ ডু, হাউ ডাস হি। ভালো কথা। এখন এইটা আমাদের কি করতে হবে, এটা আমাদের সলভ করতে হবে। সো এটা আমরা একটু খেয়াল করে দেখি। সো আমরা জানি আমাদের যে ব্যাপারটা হচ্ছে, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা প্রশ্নবোধক চিহ্ন দেখলে বুঝতে পারি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ব্যাপারটা হয়, যে ডাব্লিউএস ওয়ার্ডের পরে আমাদের অক্সিলারি ভার্ব বসে, ঠিক না? সো ডাব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব বসে, কিন্তু আমি দেখলাম বি নাম্বারটাতে কি নেই, ডাব্লিউএস ওয়ার্ড মানে হাউ আছে, হাউ এর পরে আমাদের অক্সিলারি ভার্ব নাই, সাবজেক্ট দিয়ে রাখছে। তাহলে এটা আমাদের আগেই বাদ। তাহলে আমাদের ACDর মধ্যে আমাদের অ্যান্সার আছে। আমরা একটু খেয়াল করে দেখি, হাউ ডু ইউ। এখন ইউ এর পরে সাবজেক্টের পরে আমাদের একটা ভার্ব লাগবে তো ভাই,
ঠিক না? আমরা দেখো, খেয়াল করে দেখো, আমরা জানি যে ডাব্লিউএস ওয়ার্ড, এই ডাব্লিউএস ওয়ার্ডের পরে আমরা জানি ডাব্লিউএস ওয়ার্ডের পরে আমাদের একটা অক্সিলারি ভার্ব বসে, অক্সিলারি ভার্ব বসে, এরপর একটা সাবজেক্ট বসে, এরপর আমাদের মেইন ভার্ব বসে। কি বসে? মেইন ভার্ব বসে, তারপর বাকি অংশ, তারপর আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিই। এটা আমাদের হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ডের একটা রুল। এখন আমরা একটু খেয়াল করে দেখি যে আসলে এখানে ডাব্লিউএস ওয়ার্ড আছে, এরপর অক্সিলারি ভার্ব আছে, তারপর সাবজেক্ট আছে, তারপর আবার মেইন ভার্ব নাই, তাহলে এটা হচ্ছে না। সিমিলারলি যেটা হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে না। এখানে ডাব্লিউএস ওয়ার্ড মানে হাউ আছে, এরপর আবার ডাজ আছে, সাবজেক্ট আছে, কিন্তু এরপরে আবার কি নাই? এরপরে আবার আমাদের মেইন ভার্ব নাই। তাহলে যেটা হচ্ছে আমাদের এইটাও হচ্ছে না। আমি এ বাদ দিছি, এ বি ডি তিনটায় বাদ দিয়ে ফেলছি, বাকি থেকে সি নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার। কেন অ্যান্সার? খেয়াল করে দেখো, এই যে হাউ এর পরে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব মিলে গেছে। তারপর আরেকটা কথা বলি, আমরা যেটা করি আসলে কনভারসেশনের ক্ষেত্রে আমরা বলি হাউ আর ইউ, হাউ আর ইউ, এটাকে আবার একটু হাউ ডু ইউ ডু মানে কি? হাউ আর ইউ মানে হচ্ছে তুমি কেমন আছো, হাউ ডু ইউ ডু মানে কিন্তু সেম কথাই, বুঝতে পারছো? সো এটা আমি আগে খুব ইউজ করতাম, এখন ইউজ করা হয় না। সো এখান থেকে চলে আসছে। ওকে, সো এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনটাতে। এখানে কি বলছে? 19 নম্বর কোশ্চেন। সো 19 নম্বর কোশ্চেনে বলছে শি অ্যাওয়েকেন্ড টু দ্য সাউন্ড অফ বার্ড সিঙ্গিং। আচ্ছা, এইটা সলভ করার আগে দুইটা জিনিস তোমাকে অবশ্যই জানতে হবে। অ্যাওয়েক কি বললাম? অ্যাওয়েক মানে কি? এই অ্যাওয়েক মানে হচ্ছে জেগে থাকা। অ্যাওয়েক মানে কি? জেগে থাকা, না ঘুমিয়ে জেগে থাকা। আচ্ছা, আর যেটা হচ্ছে অ্যাওয়েকেন, কি বললাম? এই অ্যাওয়েকেন মানে হচ্ছে কি? অ্যাওয়েকেন মানে কি? অ্যাওয়েকেন মানে কি? যে ঘুম থেকে ওঠা, ঘুম থেকে ওঠা, ঘুম থেকে ওঠা। আচ্ছা, ঘুম থেকে ওঠা। আচ্ছা, এই দুটো জিনিস দেখো, দুইটার মিনিং কিন্তু দুই ধরনের। একটা হচ্ছে অ্যাওয়েক মানে কি? অ্যাওয়েক মানে হচ্ছে জেগে ওঠা, আর অ্যাওয়েকেন মানে ঘুম থেকে ওঠা। আসলে আমরা যে ব্যাপারটা হয়, পাখির শব্দ শুনে আমরা ঘুম থেকে উঠি, পাখির কিচিমিচি শব্দ শুনে ঘুম থেকে উঠি। তাহলে আমাদের যেটা হচ্ছে, আমাদের এসব ক্ষেত্রে আমাদের অ্যাওয়েকেন ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? অ্যাওয়েকেন ইউজ করতে হয়। আচ্ছা, এখন তোমরা যেহেতু এক্সাম হলে ছিল, তোমাদের এটা একটু সমস্যা হতে পারে, মিনিংটা হয়তো জানতা না, কিন্তু গ্রামাটিক্যালি এটাকে ব্যাখ্যা করা যায়। কীরকম? খেয়াল করে দেখো, শি, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, ঠিক কিনা? আচ্ছা, তাহলে দেখো, এটা হচ্ছে ভার্ব, দুইটাতে আমাদের ভার্ব, অ্যাওয়েকও ভার্ব, অ্যাওয়েকেনও ভার্ব। তাহলে আমাদের কথা যেটা হচ্ছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, কিন্তু এই জায়গাটার মধ্যে আমাদের এস বাই এস নাই। সিমিলারলি দেখো, সাবজেক্টের পরে এই যে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা নাই। তাহলে আমাদের বি আর ডি একই কারণে বাদ। আমরা জানি সাবজেক্টের পরে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, যেটা বি আর ডি নাম্বারে হয়নি। তাহলে গ্রামাটিক্যালি এটা হচ্ছে আমাদের কি? ইনকারেক্ট। আচ্ছা, তারপর সি নাম্বারটা খেয়াল করে দেখো, শি ওয়াজ অ্যাওয়েকড, শি ওয়াজ অ্যাওয়েকড টু দ্য সাউন্ড অফ বার্ড সিঙ্গিং। আসলে আমরা যেটা হয়, পাখির শব্দ শুনে আমরা ঘুম থেকে উঠি, আর অ্যাওয়েক মানে কি? জেগে থাকা। পাখির শব্দ শুনে জেগে থাকি, বা এরকম মিনিং কি আমাদের সাথে যাচ্ছে? আমাদের সাথে কিন্তু এটা যাচ্ছেই না। তাহলে সি নাম্বারটাও বাদ। আর এ নাম্বারটা আমাদের অ্যান্সার। কারণটা কি? দেখো, এ নাম্বারটা হচ্ছে কি? শি অ্যাওয়েকেন টু দ্য সাউন্ড অফ বার্ড সিঙ্গিং। সে আসলে কি? পাখির শব্দ শুনে, পাখির কিচিমিচি শব্দ শুনে সে ঘুম থেকে উঠলো। তাহলে আমাদের এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে আশা করি। এরপর আমরা চলে যাই আমাদের 20 নাম্বারটাতে। এখানে কি বলছে? এখানে বলছে যে আমাদের চুজ দ্য কারেক্ট স্পেলিং, মানে আমাদের সঠিক অ্যান্সারটা কি হবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। এন্টারপ্রেনার বানানটা আমাদের ঠিক আছে কিনা, এইটা আমাদের খুবই সিম্পল ব্যাপার। আচ্ছা, ইন্টারপ্রেনারশিপ। সো এইটা আসলে আমার নতুন করে দেখানোর কিছু নাই, এটা অলরেডি তোমরা দেখে ফেলছো, এবং তোমরাই আমাকে কমেন্ট করে জানিও যে আসলে এটার অ্যান্সার কি হবে, কারণ এটা খুবই ইজি একটা জিনিস। আচ্ছা, সো এটা নিয়ে আসলে গবেষণা করার কিছু নাই। হ্যাঁ, এটা আমি তোমাদের জন্য রেখে দিলাম। এরপরে আমরা চলে যাই, দেখো 21 নাম্বার। 21 নাম্বার থেকে এটাও চুজ দ্য কারেক্ট স্পেলিং, এটাও সেম ব্যাপার। এটা আশা করি তোমরা আসলে কারেক্ট করে আসছো, এটা বোঝানো তেমন কিছুই নাই। আচ্ছা, এইটাও তোমরা হচ্ছে স্পেলিংটা তোমরা নিজেরাই আমাকে কমেন্ট করে জানাবা, কারণটাই কমেন্ট করে আমাকে জানাবা, কারণ এটা অলরেডি তোমরা জেনে গেছো। আচ্ছা, এরপরে আমরা চলে আসি আমাদের 22 নম্বর কোশ্চেনটাতে। সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডম টু স্পিল দ্য বিনস। টু স্পিল দ্য বিনস, আচ্ছা, এটা মানে কি? এটা হচ্ছে যে স্পিল দ্য বিনস মানে হচ্ছে যে আমাদের যে সিক্রেটটাকে রিভেল করা, প্রকাশ করা, এইরকম। টু স্পিল দ্য বিন, এইটার ইডমসটা, এই ইডমটা, এই ফ্রেজ অ্যান্ড ইডমসটা মিনিংটা হচ্ছে যে আমাদের কোনো গুপ্ত বা কোনো সিক্রেট, হ্যাঁ, কোনো গোপন ব্যাপার সেটাকে প্রকাশ করে দেওয়া, এরকম একটা। যেটা ইংলিশ মিনিংটা হচ্ছে টু রিভিল এ সিক্রেট, টু রিভিল এ সিক্রেট। তাহলে হচ্ছে আমাদের বি নাম্বারটা অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো, এটা মিনিংটা এইটাই হবে। এরপরে আমরা চলে যাই আমাদের 23 নম্বর কোশ্চেনটাতে। সো 23 নম্বর কোশ্চেনটাতে আমরা চলে গেলাম, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সাফরেজ। সাফরেজ মানে কি? আমরা জানি এটা মানে হচ্ছে ভোটাধিকার। কি বললাম? এটা মানে হচ্ছে ভোটাধিকার।
ভোটাধিকার মানে কি ভোট দেওয়ার অধিকার। আচ্ছা, সাফরেজ মানে এটা তোমরা জানো। তাহলে এটাকে ইংলিশে কি বলা যায়? ফান্ডামেন্টাল রাইটস, মানে মৌলিক অধিকার। এটা হচ্ছে না রাইট টু ভোট, মানে ভোট দেওয়ার অধিকার। এইটাই আমাদের হয়ে যাচ্ছে রাইট টু ভোট, ভোট দেওয়ার অধিকার। বি নাম্বারটা অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা চলে আসি আমাদের 24 নাম্বারটা। 24 নাম্বারটা আমাদের কি জানতে চাচ্ছে? এটা বলতেছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ অফ বেলিকোস। বেলিকোস, এই বেলিকোস মানে কি? বেলিকোস মানে হচ্ছে আমাদের যুদ্ধবাজ। বেলিকোস মানে কি? বেলিকোস মানে হচ্ছে যুদ্ধবাজ। যুদ্ধবাজ, বেলিকোস মানে হচ্ছে যুদ্ধবাজ। আচ্ছা, আরেকটা মজার ব্যাপার হচ্ছে যখনই তুমি দেখবা যে কোনো ওয়ার্ডের মধ্যে বেল কথাটা আছে, কি আছে? এই বেল কথাটা থাকলে বুঝবা, বেল কথাটা থাকলে বুঝবা এটা না যুদ্ধ নিয়ে আলোচনা হচ্ছে। বেল থাকলে মানে যুদ্ধ। আর মজার ব্যাপার যেটা হচ্ছে, এটা এটা জগন্নাথ ইউনিভার্সিটির কোশ্চেন। জগন্নাথ ইউনিভার্সিটিতে সেই ইউনিটে 23-24 শিক্ষাবর্ষে এই কোশ্চেনটা আসছিল যে বেলিকোসের অ্যান্টোনিমটা কি হবে। বেলিকোস, বেলিকোস মানে যুদ্ধবাজ। দেখো এই যে বেলিজারেন্ট, এই যে দেখো বেল কথা আছে, এটা মানে কি? এটাও তাহলে হচ্ছে কি যুদ্ধের সাথে রিলেটেড। মার্শাল, মার্শাল মানেও কি? যুদ্ধবাজ। সেম ব্যাপার, সিনোনিম। মার্শাল হচ্ছে আমাদের সিনোনিম, এটা সিনোনিম। এই বেলিজারেন্ট এটা হচ্ছে সিনোনিম। আর হ্যাপি তো হচ্ছে সুখী, এটা আসলে সিনোনিম অ্যান্টোনিম কোনোটার মধ্যে যাচ্ছে না, ঠিক না? পিসফুল মানে এটা হচ্ছে অ্যান্টোনিম। যুদ্ধবাজ আর কি শান্তিবাজ, ব্যাপারটা এরকমই যে শান্তিপ্রিয় বলা যায়। তাহলে এই শান্তিপ্রিয়টা হচ্ছে আমাদের কি যুদ্ধবাজ আর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে আমরা তোমাদেরকে বারবার বলতে পারি যে বেলিকোস, বেলিকোসের হচ্ছে কি আমাদের অ্যান্টোনিম, মানে সঠিক অ্যান্সার হচ্ছে কি আমাদের পিসফুল। এই ছিল আমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বছরের সি ইউনিটের ইংলিশ অংশের সমাধান এবং ব্যাখ্যামূলক সমাধান, এক কথা বলতে গেলে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের এই আজকের এই অংশটুকু এখানে শেষ করছি। ওকে, আল্লাহ হাফেজ।